এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি টার্গেট এইচএস 2021-এর ফিজিক্সের ফার্স্ট ভিডিও। আজকের আমাদের এই ভিডিওতে আমরা যে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সেই অধ্যায়ের ওপর কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখব এবং সেগুলো কি করে আমাদের সলভ করতে হচ্ছে অর্থাৎ কোয়েশ্চেনগুলোর আনসার কী হবে সেগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এবং আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। দেখো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটাতে আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে, বলা হয়েছে যে ঘর্ষণের ফলে তড়িদাহিতকরণ কিভাবে হয় সেটা ব্যাখ্যা করো। তাহলে আমাদের কি ব্যাখ্যা করতে হবে যে ঘর্ষণের ফলে তড়িদাহিতকরণ কি করে হচ্ছে। দেখো আমরা জানি যে আমরা যদি দুটো পদার্থকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করি, ধরে নাও এটা একটা পদার্থ এবং এটা একটা পদার্থ, এদেরকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করছি, তাহলে এদের মধ্যে কি হয়, তড়িদাহিতকরণের সৃষ্টি হয়। এবার এটা কেন হচ্ছে সেটাই আমাদের এক্সপ্লেন করতে হবে। ফার্স্ট অফ অল আমরা কি জানি আমাদের চার্জ কত রকম হয়, একটি হলো পজিটিভ চার্জ, আরেকটি কি, আরেকটি নেগেটিভ চার্জ, তাই তো। এবার পজিটিভ চার্জ মানে কি, পজিটিভ চার্জ মানে হলো সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি বা ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে। আর নেগেটিভ চার্জ মানে কি, ইলেকট্রন এখানে বেশি আছে, তাহলে এক্সেস ইলেকট্রন আছে, এক্সেস ইলেকট্রন। ওকে, তাহলে এই যে কোনো একটা পদার্থের মধ্যে কি হচ্ছে, দুটাকে যখন ঘর্ষণ করছি একটি নিশ্চয়ই পজিটিভ হবে অন্যটি নেগেটিভ, তার মানে একটার মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনের আধিক্য হয়ে যাচ্ছে আর একটির মধ্যে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে। এই ঘটনাটি কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করতে পারলে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি করে বলবো, দেখো আমাদের যখন দুটা বস্তুকে আমরা ঘর্ষণ করি তাহলে ঘর্ষণের ফলে কি হচ্ছে, আমরা তাদের মধ্যে একটি এনার্জি সাপ্লাই দিচ্ছি। এই এনার্জির ফলে তাদের মধ্যবর্তী যে বিভিন্ন পার্টিকেল, এবার পার্টিকেলগুলোর মধ্যে ইলেকট্রনও পড়ে, তাদের কি হয়, তাদের শক্তি বৃদ্ধি পায়। এবার ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে তারা কি হয়, এই যে বিভিন্ন ইলেকট্রন কোথায় থাকে, একটি অ্যাটমের মধ্যে, সেই অ্যাটমের মধ্যে কি হয়, তারা একটি শক্তির জন্য বন্ড থাকে, তাই তো। এবার যখন আমরা এইভাবে ঘর্ষণ করছি তখন তাদের মধ্যে একটি এনার্জি পাচ্ছে তারা। এবার সেই এনার্জি নিয়ে তারা কি করতে পারে, সেই অ্যাটম যে তার বন্ধন ভেঙে বের হয়ে আসতে পারে। এবার দেখো দুটা পদার্থকে আমরা ঘর্ষণ করছি, তাই তো। এবার দুটা পদার্থের মধ্যে তো ইলেকট্রন সেমভাবে বাউন্ডেড নয়, কোনো একটাই শক্তিশালীভাবে বাউন্ডেড, কোনো একটাই লুজলিভাবে বাউন্ডেড, মানে কম্প্যারেটিভলি ধরে নাও এই রেডটিতে লুজলি বাউন্ডেড এবং ব্ল্যাকটিতে আরও ক্লোজলি বাউন্ডেড। তাহলে কি হবে, যখন আমরা সেম ঘর্ষণ করছি এই যে রেডের ইলেকট্রনগুলো কি হবে, তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে, কারণ এরা কি, এদের মধ্যে যে অ্যাটমটি ছিল সেটা ইলেকট্রনকে খুব শক্ত করে ধরে নেই, কিন্তু এই ব্ল্যাকটির ক্ষেত্রে একদম টাইট করে ধরে আছে। তাহলে এই রেড থেকে ইলেকট্রনগুলো সৃষ্টি হয়ে, মানে এই ঘর্ষণের ফলে ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে তারা কি হচ্ছে, এই রেড থেকে ব্ল্যাকের মধ্যে চলে আসছে। কারণ এদের মধ্যে যখন ঘর্ষণ করছি এরা কি দেখছে, এখান থেকে তো বের হয়ে গেল, এবার দেখছে এখানে যাওয়ার রাস্তা আছে, তো তারা এখানে চলে আসছে। এবার যখন ব্ল্যাকের মধ্যে চলে আসলো ইলেকট্রনগুলো, তার মানে এবার ব্ল্যাকের মধ্যে কি হচ্ছে, এক্সেস ইলেকট্রন সৃষ্টি হচ্ছে। তাহলে ব্ল্যাকের মধ্যে নাম্বার অফ প্রোটনস তো আগের থেকেই সেম ছিল, কিন্তু এখন অসংখ্য এক্সেস ইলেকট্রন। তাহলে এই ব্ল্যাকের মধ্যে কি হবে, ব্ল্যাকের মধ্যে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আর এই রেডের মধ্যে কি হয়েছে, রেডের মধ্যে যে অ্যাটমগুলো ছিল তাদের কি প্রোটনের কোনো চেঞ্জ হয়েছে না, প্রোটন স্থির আছে, কিন্তু এদের থেকে যে ইলেকট্রনগুলো সেগুলো বের হয়ে এই ব্ল্যাকে চলে আসছে। তাহলে এই যে রেডের মধ্যে তখন কি চার্জ সৃষ্টি হবে, চার্জ সৃষ্টি হয় পজিটিভ চার্জ। তাহলে এটা কি, এটাই হলো ঘর্ষণের ফলে তড়িদাহিতকরণ। তাহলে আমরা কি বলবো, যে ঘর্ষণের ফলে যখন আমরা শক্তি সাপ্লাই করি তখন সেই শক্তির সাহায্যে ইলেকট্রনগুলো তাদের বন্ধন ব্রেক করে নিয়ে একটা পদার্থ থেকে অন্য পদার্থতে চলে আসে। তাহলে এর ফলে কি হচ্ছে, কোনো একটি পদার্থতে ইলেকট্রনের ঘাটতি হয় এবং অন্য পদার্থতে ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়। যেই পদার্থতে ইলেকট্রনের ঘাটতি হয় সেটা কি, সেটা পজিটিভ চার্জ হয়ে যায়, এবং যেই পদার্থতে ইলেকট্রনের বেশি হয়ে যায় সেটা কি করব, সেখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। এবার তোমরা বলবে তাহলে কোন পদার্থের মধ্যে ইলেকট্রনের ঘাটতি হবে আর কোন পদার্থের মধ্যে ইলেকট্রন আধিক্য হবে সেটা আমরা কি করে বুঝবো। এর জন্যই তো আমাদের একটি পার্টিকুলার সিরিজ দেওয়া আছে, সেই সিরিজটি ন্যাচারালি মনে রাখার প্রয়োজন নেই। তো কোনো সময় যদি আমাদের দরকার পড়ে তাহলে সেই সিরিজটা দেখে আমরা বলে দিতে পারবো যে দুটো পদার্থ আমরা যখন নিচ্ছি তো তাদের মধ্যে কোনটি পজিটিভ চার্জ হবে আর কোনটি নেগেটিভ চার্জ হবে। ন্যাচারালি আমাদের একটি সিরিজ দেওয়া থাকে, সেই সিরিজের ওপরে যেই মেটেরিয়ালগুলো থাকে তারা পজিটিভ চার্জ নেয় এবং নিচেরটি নেগেটিভ চার্জ নেয় যখন আমরা তাদেরকে ঘর্ষণ করি। ওকে, তাহলে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা এখানে হয়ে গেল। তাহলে আমরা বেসিক্যালি কি দেখলাম, যে তড়িদাহিতকরণ কিসের জন্য হচ্ছে, ইলেকট্রন আদান প্রদানের জন্য। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট আমরা আরেকটি কোয়েশ্চেন করবো এবার।
তাহলে দেখো এটা হলো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটিতে কি বলা আছে, বলা আছে একটি বস্তু আছে এবং তার ভর কত, তার ভর হলো 50 গ্রাম এবং এই বস্তুটিতে আধান আছে হলো -5 কুলম। আমরা জানি আধানের একক কী হয়, সেটা হয় হলো কুলম। তাহলে এর মধ্যে -5 কুলম আধান আছে। এবার আমাদের বের করতে বলা হয়েছে এর মধ্যে কত সংখ্যক ইলেকট্রন বেশি বা কম আছে। তাহলে চলো আমরা কোয়েশ্চেনটি সলভ করি। দেখো ফার্স্টে আমরা সলভ করি যে ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে, সেটা আমরা কি করে বুঝবো। এর মধ্যে চার্জ সেটা কীরকম, সেটা হলো নেগেটিভ। এবার নেগেটিভ চার্জ কখন সৃষ্টি হয়, আমরা জানি যে ইলেকট্রনের যদি আধিক্য থাকে সেক্ষেত্রে কীরকম চার্জ সৃষ্টি হয়, নেগেটিভ। আর যদি ইলেকট্রন কম থাকে সেক্ষেত্রে পজিটিভ চার্জ হয়। তাহলে এর চার্জ যেহেতু নেগেটিভ, তার মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে, তাই তো, বা এক্সেস ইলেকট্রন আছে। তাহলে একটা কোয়েশ্চেন তো আমরা সলভ করে নিলাম, কিন্তু আমাদের এবার যে মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা কি, এর মধ্যে কতগুলো ইলেকট্রন, এবার আমরা বুঝে গেছি ইলেকট্রন আধিক্য আছে, তার মানে আমরা কি বের করবো যে কতগুলো ইলেকট্রন বেশি আছে। সেটা কি করে বের করব, দেখো এখানে কত কুলম চার্জ বলা হয়েছে, 5 কুলম চার্জ। এবার একটি ইলেকট্রনের চার্জ কত, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে, একটি ইলেকট্রনের চার্জ সেটা কত, একটি, আচ্ছা এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, আমি জাস্ট মাইনাস দিয়েছিলাম কারণ ইলেকট্রনের যেহেতু চার্জ নেগেটিভ হয় সেটা বোঝানোর জন্য। এখানে আমরা জাস্ট ভ্যালুটি নিচ্ছি। তাহলে একটি ইলেকট্রনের চার্জ কত হয়, সেটা হয় হলো 1.6 ইন্টু 10⁻19 কুলম, তাই তো। অর্থাৎ একটি ইলেকট্রনের মধ্যে এত পরিমাণ আধান থাকে। তাহলে এবার 5 কুলম্বের মধ্যে কতখানি আধান আছে, মানে 5 কুলম্বের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা উল্টো করে লিখি যে 1.6 ইন্টু 10⁻19 কুলম মানে হলো একটি ইলেকট্রন। তাহলে 1 কুলম মানে কত হবে, 1 কুলম মানে কত হয়ে যাবে, 1/1.6 ইন্টু 10⁻19, এতগুলি ইলেকট্রন, এতটি ইলেকট্রন। ওকে, তাহলে 5 কুলম মানে কত হবে, তাহলে দেয়ারফর 5 কুলম এটা মানে কত, 5/1.6 ইন্টু 10⁻19 এতটি ইলেকট্রন, তাই তো। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলেই চলে আসবে। চলো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিই। তাহলে এটা কত আসবে, 5/1.6 ইন্টু 10⁻19, তাই তো। তাহলে এটা কত আসলো, এটা আসলো হচ্ছে 3.125 ইন্টু 10⁻19। তাহলে এটা কত চলে আসছে, এটা চলে আসছে 3.125 ইন্টু 10⁻, মাইনাসটা ওপরে গেলে কি হয়ে যাবে, প্লাস, তাহলে এতটি ইলেকট্রন। তাহলে 3.125 ইন্টু 10⁻19 সংখ্যক ইলেকট্রন কিন্তু 5 কুলম চার্জের মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে এটা খুবই একটি ইজি কোয়েশ্চেন ছিল। তাহলে এখানে দেখো আমাদের ভর যে দেওয়া আছে, ভরটা কেন দেওয়া আছে, এটা কিন্তু কিছুই নয়, এটা জাস্ট স্টুডেন্টদের কনফিউজ করার জন্য এই ভরটি দেওয়া আছে। কারণ যখনই নিউমেরিক্যাল দেওয়া থাকবে আমাদের মাথায় কোয়েশ্চেন আসবে কি যে আমাদের তো সবগুলোই ইউজ করতে হবে, কিন্তু দেখো এখানে ভরের কোনো অ্যাপ্লিকেশনই নেই। আমরা জাস্ট চার্জের মানটি দেখলাম, চার্জের মান থেকে কি বের হয়ে গেল, বের হয়ে গেল যে ইলেকট্রনের সংখ্যা কত। আর এই চার্জের যে পজিটিভ না নেগেটিভ সেটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে। তাহলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন সেটা হয়ে গেল। এবার আমরা কি করবো, আমাদের থার্ড কোয়েশ্চেনে আসবো। দেখো থার্ড কোয়েশ্চেনে কি বলা আছে, বলা আছে যে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি বলতে কি বোঝো এবং এর এসআই ইউনিট লেখো। তাহলে আমাদের কি বলা হয়েছে, আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝো। এবার এই আধানের তলমাত্রিক ঘনত্ব বোঝার জন্য ধরে নাও আমাদের এই একটি বস্তু আছে, ঠিক আছে। এবার এই বস্তুর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে কিছু পরিমাণ আধান আছে, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা আমাদের ইম্পর্টেন্ট নয়, আমরা জাস্ট বলছি এর মধ্যে কিছু পরিমাণ আধান আছে। এবার আমরা কি জানি আধান কি হয়, সবসময় বস্তুর সারফেসে অবস্থান করে, তাই তো। মুক্ত আধান সবসময় বস্তুর সারফেসে অবস্থান করে, মানে কোনো একটি বস্তুর মধ্যে তাকে যদি আমরা চার্জড করি, এবার তার মধ্যে যে চার্জ ইলেকট্রনগুলো সেগুলো সবসময় কোথায় হচ্ছে, এর যে সারফেস সেই সারফেসের উপর অবস্থান করছে। তাহলে এই সারফেসের উপর যদি অবস্থান করে আধান, তাহলে দেখো এই সারফেসটা কি হচ্ছে, আমার এই সারফেসের যে ক্ষেত্রফল সেটা বিভিন্ন কেসে বিভিন্ন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, মানে ধরে নাও এখানে আমাদের এই আধানের তলমাত্রিক ঘনত্ব কেন বের করা ইম্পর্টেন্ট, বের করা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ ধরে নাও আমাদের কাছে কোনো একটি সিমেট্রিক বস্তু আছে, তাহলে তার ক্ষেত্রে যে আধানের মানে এই সারফেসের উপর কতখানি চার্জ আছে সেটা আমরা ইজিলি বের করতে পারি। কিন্তু আমাদের ধরো এরকম কোনো একটি বস্তু প্রেজেন্ট, তাহলে এর শেপ তো রেগুলার নয়, তাহলে এর ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি ধরো এইটুকু যে সারফেস এর ওপর কতখানি চার্জ আছে। তাহলে তার জন্যই আমাদের কি বের করতে হয়, বের করতে হয় হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। কারণ এই কেসে আমরা ডিরেক্টলি এইভাবে বলতে পারবো না, কারণ এর যে শেপটা সেটা সিমেট্রিক নয়। তাহলে কিভাবে করা হচ্ছে, দেখো করা হয় হলো যে এই যে তলটি আছে
এই তলে মোট কতখানি আধান আছে সেটা আমরা জানি, ধরে নাও মোট আধান আছে হলো কিউ, আর তাকে যদি আমরা এই তলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, অর্থাৎ এর তলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই যে অনুপাতটি পাওয়া যাবে একেই আমরা কি বলি, একেই আমরা বলি সিগমা বা আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কি, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর যতখানি আধান উপস্থিত থাকে সেটাকে আমরা কি বলি, ওই বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কি, এটা নাথিং বাট চার্জ প্রেজেন্ট পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে এবার এই যে আধানের তলমাত্রিক ঘনত্ব এর একক কি হবে, দেখো আমাদের কি একক বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে এসআই একক, তাই তো। তাহলে আমরা এসআই একক ফাইন্ড করছি, তাহলে এসআই ইউনিট সেটা কি করে বের হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছি সিগমার একক বের করতে হবে। সিগমা ইকুয়াল টু কত, আধান বাই ক্ষেত্রফল। এবার আধানের একক কত হয় এসআইতে, সেটা আমরা জানি কুলম্ব। আর ক্ষেত্রফলের একক কত হবে, সেটা হবে মিটার স্কোয়ার। তাহলে সিগমার ইউনিট কত আসছে, সিগমার ইউনিট আসছে হলো কুলম্ব পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা এবার আমরা কি করব, এবার আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের উপরই আরেকটি প্রশ্ন দেখব। কি বলা আছে, আমাদের কাছে দুটো গোলক আছে, ঠিক আছে, এই একটি গোলক এবং এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ হলো R1, এবং আরেকটি গোলক দেওয়া আছে, এই আরেকটি গোলক এর ব্যাসার্ধ হলো R2। ওকে, তাহলে কি বলা আছে যে এই যে গোলক দুটি তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, অর্থাৎ এই দুটির ক্ষেত্রে কি হচ্ছে, আধানের মান বাই এদের ক্ষেত্রফল সেটা সমান। আর আমাদের কি বের করতে বলা হয়েছে যে এই যে গোলক দুটি আছে এদের আধানের অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের কোয়েশ্চেন কি, দুটো গোলক আছে তাদের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 এবং এদের যে আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা সমান। তাহলে এই দুটি গোলকের আধানের অনুপাত নির্ণয় করো। তাহলে চলো দেখা যাক কী করে বের করা হচ্ছে। তাহলে ফার্স্টে ধরে নাও এই যে আমাদের প্রথম গোলকটি আছে এর আধান ধরে নিচ্ছি আমরা Q1 এবং দ্বিতীয় গোলকটির ক্ষেত্রে আধান ধরে নিচ্ছি Q2। তাহলে এর ক্ষেত্রে যে আধানের তলমাত্রিক ঘনত্ব আসবে সেটা কত আসবে, সেটা আসবে সিগমা 1। সিগমা 1 ইকুয়াল টু কত হবে, এর আধানের মোট পরিমাণ অর্থাৎ Q1 বাই এই যে এই গোলকটি, এর গোলকটির ক্ষেত্রফল কত হবে। দেখো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 4πr1 এর স্কোয়ার, তাই তো। তাহলে এটা চলে আসলো সিগমা 1। আর এই যে দ্বিতীয় গোলক, এর জন্য যদি আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বের করি সেটাকে ধরো আমরা বলছি সিগমা 2, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে মোট আধানের পরিমাণ কত, সেটা হলো Q2 বাই এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে হলো 4πr2 তার স্কোয়ার। ওকে, তাহলে আমরা সিগমা 1 এবং সিগমা 2 এই দুটো বের করে নিলাম। তাহলে এবার আমাদের কি করতে বলা হয়েছে, আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে সিগমা 1 এবং সিগমা 2 এই দুটো কি পরস্পর সমান, তাই তো। তাহলে আমরা দেয়ারফর কি লিখতে পারি, সিগমা 1 ইকুয়াল টু সিগমা 2। তাহলে সিগমা 1 যদি ইকুয়াল টু সিগমা 2 হয় তাহলে এখান থেকে কি আসবে, Q1 বাই 4πr1 স্কোয়ার, Q1 বাই 4πr1 স্কোয়ার ইকুয়াল টু Q2 বাই 4πr2 স্কোয়ার। কারণ এটাই কি, এটাই তো সিগমা 1 এবং সিগমা 2 এর ভ্যালু, Q2 বাই 4πr2 স্কোয়ার। তাহলে দেখো বোথ সাইড থেকে 4π এবং 4π ক্যান্সেল হয়ে যাবে। আর আমরা কি করছি, Q1 এখানে রাখছি আর Q2কে এখানে নিচে নিয়ে চলে আসছে। আর এই যে R1 স্কোয়ার, তাহলে সেটা রাইট সাইডে ওপরে চলে যাবে, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, Q1 বাই Q2 ইকুয়াল টু কত, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। অর্থাৎ এই যে দুটি গোলক তাদের আধানের অনুপাত কত, সেটা হলো R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, Q1 ইস টু Q2 ইকুয়াল টু R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার। ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের ওপর একটি প্রবলেম দেখলাম এবং এই প্রবলেমটি কি ছিল, খুবই ভালো এবং ইন্টারেস্টিং ছিল। তাহলে এখানে যে আমাদের আধানের অনুপাত সেটা কত আসলো, সেটা আসলো R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার। এবার চলো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো যে তড়িৎ আবেশ কি বা ইলেকট্রিক ইন্ডাকশন কি। তাহলে আমরা তড়িতাবেশ বিষয়টি এবার এখানে আলোচনা করি। যে তড়িতাবেশ কি, ধরে নাও আমাদের কাছে এই একটি বস্তু আছে আর এটা কীরকম, এটা চার্জলেস বা নিস্তড়িত বস্তু। আর আমাদের কাছে আরেকটি বস্তু আছে, এই আরেকটি বস্তু, এর কাছে পার্টিকুলার চার্জ আছে, ধরে নাও এর মধ্যে যে চার্জ আছে সেটা হলো পজিটিভ চার্জ। এবার তড়িতাবেশ বলতে কি বোঝায়, আমরা যদি একটি নিস্তড়িত বস্তুর কাছে একটি তড়িদাহিত বস্তু আনি তাহলে এই তড়িদাহিত বস্তুর মধ্যে যেই রকমের চার্জ থাকে, এই নিস্তড়িত বস্তুর কাছের প্রান্তে তার অপোজিট চার্জ, অর্থাৎ এখানে কি আছে, যেহেতু পজিটিভ চার্জ আছে তাহলে এর কাছের প্রান্তে কি হবে, কাছের প্রান্তে এর অপোজিট চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জ, এবং দূরবর্তী প্রান্তে সেম চার্জ বা
একই প্রকৃতির আধানের সৃষ্টি হয়। এই যে ঘটনা, এই ঘটনাটিকে কি বলা হয়? তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশ কি? তড়িৎ আবেশ হলো, ধরে নাও এই একটি নিস্তড়িৎ বস্তু আছে, এর কাছে আমরা অন্য একটি বস্তু আনলাম। এবার এই যে রেড বস্তুটি, এর মধ্যে ধরে নাও পজিটিভ চার্জ আছে। তাহলে এই যে আমাদের ক্যাপের নিকটবর্তী প্রান্তে কি হবে? অর্থাৎ নিকটবর্তী প্রান্ত বলতে যেই প্রান্তটি এই রেড পেনের কাছে আছে, সেখানে এর মধ্যে যেহেতু পজিটিভ চার্জ ছিল, তার অপোজিট চার্জ নেগেটিভ সৃষ্টি হবে, এবং দূরবর্তী প্রান্তে কি হবে? দূরবর্তী প্রান্তে আমাদের পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটিকে কি বলা হয়? এই ঘটনাটিকে বলা হয় হলো তড়িৎ আবেশ। এবার এই তড়িৎ আবেশে আমরা আরও কয়েকটি জিনিস এখানে তোমাদের এক্সপ্লেন করতে পারি, যেরকম এই যে এখানে পজিটিভ চার্জ, এখানে এই পজিটিভ চার্জটিকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো মুক্ত আধান। ঠিক আছে, কারণ কি? এটা অন্য কোনো চার্জের ইনফ্লুয়েন্সে নেই। মানে এখানে এই যে নেগেটিভ চার্জটি আছে, এখানে এই নেগেটিভ চার্জগুলি কেন আছে? কারণ ইলেকট্রনগুলোকে এই যে পজিটিভ চার্জ সেটা টেনে রেখেছে, মানে এটা চাইলে এদিকে যেতে পারবে না। তাহলে এই যে এই নেগেটিভ চার্জটি সৃষ্টি হলো, নিকটবর্তী প্রান্তে যেই আধান সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বদ্ধ আধান। আর এবং এই যে দূরবর্তী প্রান্তে আধান সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কি বলি? মুক্ত আধান। ওকে, তাহলে এই ছিল আমাদের তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশ খুব একটি ভালো বিষয় এবং খুব ইজিও। তাহলে এর সংজ্ঞা আসলে আমরা কি করে লিখবো? যে কোনো একটি নিস্তড়িৎ বস্তুর কাছে আমরা যদি একটি তড়িদাহিত বস্তু আনি, তাহলে নিস্তড়িৎ বস্তুটির নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধানের সৃষ্টি হয়। এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় তড়িৎ আবেশ। ওকে, তাহলে নেক্সট আমরা তড়িৎ আবেশের উপর একটি কোয়েশ্চেন দেখি, যে আমাদের কি বলা হয়েছে? যে এক্সপ্লেন করো আকর্ষণের পূর্বে তড়িৎ আবেশ ঘটে। তাহলে এটা কীরকম? দেখো, আমরা কি জানি? আমরা জানি যে দুটো যদি সমান চার্জ থাকে, সমান চার্জ মানে আমি কি বলতে চাইছি? একই প্রকৃতির আধান, পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, এরা পরস্পরকে কি করে? এরা পরস্পরকে সবসময় বিকর্ষণ করে, মানে একটিকে অন্যটির থেকে দূরে সরাতে চায়। ঠিক আছে, তাহলে দুটো সমান চার্জ মানে সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে। আর যদি দুটো বিপরীত প্রকৃতির আধান থাকে, ধরে নাও একটি নেগেটিভ আর একটি হলো পজিটিভ, তাহলে এরা কি করে? এরা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে, অর্থাৎ নেগেটিভটি পজিটিভটিকে নিজের দিকে টানবে এবং পজিটিভটি নেগেটিভটিকে নিজের দিকে টানবে। তাহলে এই যে আকর্ষণ হচ্ছে, আমাদের এক্সপ্লেন করতে বলা হয়েছে যে দেখাও আকর্ষণের পূর্বে তড়িৎ আবেশ ঘটে। এবার এটা কি করে হয়? ধরে নাও আমরা দুটো বস্তু রেখেছি। ঠিক আছে, তাহলে এই একটি বস্তু আর এই একটি বস্তু। ঠিক আছে, এবার এদের মধ্যে আকর্ষণ হবে। সেই আকর্ষণ কখন হওয়া পসিবল? ধরে নাও এর মধ্যে কিছুটা চার্জ ছিল, পজিটিভ চার্জ। এবার এই বস্তুটিকে কখন আকর্ষণ করবে? যখন এর মধ্যে একটি পার্টিকুলার চার্জ থাকবে। ঠিক তো? তাহলে এর মধ্যে তো শুরুতে চার্জ নেই, তাহলে এর মধ্যে চার্জ কি করে সৃষ্টি করবে? চার্জ সৃষ্টি করার জন্য এই বস্তুটি কি করবে? এর মধ্যে আবেশ ঘটাবে। এবার এখনই আমরা শিখলাম আবেশের ফলে কি হয়? নিকটবর্তী প্রান্তে বিপরীত আধানের সৃষ্টি হয় এবং দূরবর্তী প্রান্তে সম আধানের সৃষ্টি হয়। তাহলে দেখো, এই যে দুটো নিকটবর্তী প্রান্ত, এদের একটিতে কি আছে? পজিটিভ চার্জ এবং অন্যটিতে নেগেটিভ চার্জ। তাহলে এবার আমরা কি জানি? দুটো বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এবার এরা পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু এই যে আকর্ষণ হলো, তার আগে কি? তার আগে এখানে একটি নেগেটিভ চার্জ সৃষ্টি করতে হলো। এই নেগেটিভ চার্জটি কার জন্য সৃষ্টি হলো? এটা সৃষ্টি হলো তড়িৎ আবেশের জন্য। তাহলে আমরা কি বলতে পারি? যে আকর্ষণের পূর্বে সবসময় তড়িৎ আবেশ ঘটবেই। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটিও আমরা দেখে নিলাম। চলো এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমাদের যে নেক্সট কোয়েশ্চেন সেটা কি? সেটা হলো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র কি, এবং এর সাথে আরেকটি কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয়েছে যে এর মধ্যে সোনা বা গোল্ড কেন ব্যবহার করা হয়। ওকে, তাহলে দেখো, আমরা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ কি? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ হলো একটি যন্ত্র যার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি কোনো বস্তুর মধ্যে আধান উপস্থিত আছে কি নেই। সে যেরকমেরই আধান হোক না কেন, পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক, আমরা জাস্ট চেক করতে চাই যে আধান প্রেজেন্ট কি প্রেজেন্ট না। তাহলে সেটা আমরা কার সাহায্যে করি? সেটা আমরা করি হলো গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে। তাহলে এটা তো আমরা বুঝে গেলাম যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ কি। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো এর মধ্যে গোল্ড বা সোনা কেন ব্যবহার করা হয়েছে। তাহলে এর যদি আমরা স্ট্রাকচারটি ড্র করি, স্ট্রাকচারটি কীরকম হয়? আমি একটি রাফ স্ট্রাকচার ড্র করছি। এরকম ধরো বাক্সটি থাকে এবং এর মধ্যে এখানে একটি প্লেট থাকে, এই আসে। ঠিক আছে, তারপর এখানে আমাদের কি হয়? এগুলো সব সুপরিবাহী বস্তুতে তৈরি। এবার এখানে আমরা দুটো সোনার পত্র বা সোনার প্লেট ইউজ করি, সেজন্য এটাকে কি বলা হয়? গোল্ড লিফ। লিফ মানে কি? পাতা। তাই এখানে এটাকে কি বলা হয়? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। এবার এই যে এই দুটো মেটেরিয়াল, এরা কি ইউজ করা হচ্ছে? গোল্ডের। এবার গোল্ড কি? গোল্ড একটি
কি বলবো মূল্যবান ধাতু, এর প্রচণ্ড কস্টলি, তাহলে এখানে গোল্ড ব্যবহার করা হলো কেন? আমাদের যদি সুপরিবাহী দরকার তাহলে আমরা কপার ইউজ করতে পারতাম, অ্যালুমিনিয়াম ইউজ করতে পারতাম, কিন্তু সেগুলো না করে কেন গোল্ড ব্যবহার করা হলো? এবার এই গোল্ড ব্যবহার করার কারণটি খুব ভালো করে বুঝবে। ওকে, এবার আমরা ক্লাস 11-এ কী পড়েছিলাম? ক্লাস 11-এ আমরা ইলাস্ট্রিসিটি পড়েছিলাম, এবং সেই ইলাস্ট্রিসিটিতে কী ছিল, আমরা যখন কোনো বস্তুকে বিকৃত করতে থাকি তার একটি পার্টিকুলার পয়েন্ট থাকে, যেই পয়েন্টের পরে কী হয় সেটি আর বিকৃত হয় না, বরঞ্চ ভেঙে যায়। সেই পয়েন্টটিকে নাম আমরা কী বলেছিলাম? সেটা ছিল ব্রেকিং পয়েন্ট, তাই তো? এবার এই যে গোল্ড, এর ব্রেকিং পয়েন্ট কী হয়? এর ব্রেকিং পয়েন্ট খুব বেশি হয়, অর্থাৎ একে আমরা খুব বেশি ডিফর্ম বা বিকৃত করতে পারি, মানে এর যে আকৃতি সেটাকে আমরা যত ইচ্ছা চেঞ্জ করতে পারি। একে আমরা খুব পাতলা একটি পাতে বা খুব পাতলা একটি লিফে পরিণত করতে পারি, যেটা অন্যান্য যে ধাতু তাদের ক্ষেত্রে এতটা পরিমাণ পসিবল হয় না। এবার তাহলে এটাকে আমরা কি করতে পারছি? খুব পাতলা একটি প্লেট বা খুব পাতলা একটি লিফে পরিণত করতে পারছি। এবং এর সুবিধা কি হচ্ছে? ধরে নাও কোনো একটি বস্তু আছে, এই একটি বস্তু, এবং এর মধ্যে খুব কম পরিমাণে আধান আছে, তাহলে সেটাকে যখন আমরা এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সঙ্গে মাপবো তখন কি হবে? এর মধ্যে খুব অল্প পরিমাণের আধান আছে, এবং এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ কী করে কাজ করে? ধরে নাও এর মধ্যে থেকে আধানটি আমরা এখানে ট্রান্সফার করলাম, ঠিক আছে? তো এবার একে যখন এখানে টাচ করাচ্ছি তাহলে সেম আধানগুলো কি হবে? সেম আধান এই দুটো পাতার মধ্যে আসবে, তাহলে সেম আধান কি করে? পরস্পরকে বিকর্ষণ, তার ফলে এই পাতা দুটো কী হবে? পরস্পর থেকে দূরে সরে যাবে। তার থেকে আমরা কি বুঝতে পারবো? যে এর মধ্যে আধান প্রেজেন্ট। এবারে দেখো তাহলে এই যে কার্যনীতি, তার জন্য কি, তার মানে আমাদের বুঝতে হবে পাতা দুটো যখন নড়বে বা দূরে সরে যাবে তখনই আমরা বুঝতে পারবো কি এর মধ্যে আধান উপস্থিত, তাই তো? এবার এই যে বস্তুটি, এর মধ্যে ধরো খুব কম পরিমাণ আধান উপস্থিত, তাহলে সেটাকে যখন আমরা এখানে টাচ করাবো তখন কি হবে? এই পাতা দুটোর মধ্যে খুব কম পরিমাণের আধান আসবে। এবার খুব কম পরিমাণের যদি আধান থাকে তাদের মধ্যে যে বল, সেটাও কি হবে? সেটাও খুব কম পরিমাণের হবে। এবার এই দুটি পাতা, এটা যদি খুব পাতলা না হয়ে ভারী প্রকৃতির হয় তাহলে কি সেই কম পরিমাণ বলের প্রভাবে তার ডিফ্লেকশন বা দেখাবে? এটা কি নড়বে? নড়বে না। তাহলে আমাদের কি মনে হবে? এর মধ্যে কোনো রকম আধান উপস্থিত নেই, কিন্তু অ্যাকচুয়ালি তো কেস সেটা নয়, এর মধ্যে আধান উপস্থিত আছে কিন্তু সেটা খুব কম পরিমাণের। তাহলে সেই জন্যই আমরা কি করছি? এখানে গোল্ড ব্যবহার করছি, যাতে এর যে প্লেটগুলো সেটাকে একদম হালকা এবং একদম পাতলা করা সম্ভব হয়। এর ফলে কি হবে? এর ফলে আমরা খুব কম পরিমাণের চার্জও কিন্তু এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সাহায্যে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে কেন স্বর্ণপত্র বা সোনা ব্যবহার করা হয়। আই হোপ যে এই কোয়েশ্চেনটি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন কি? আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো বজ্র নিবারক কি এবং ভালো বজ্র নিবারকের বৈশিষ্ট্য লেখো। দেখো আমরা কি জানি বজ্র নিবারক কি? যখন আমাদের কোনো একটি জায়গায় বাজ পড়ে, সেই বাজ পড়ার টেন্ডেন্সি কি থাকে? সেটা ন্যাচারালি কোনো উঁচু গাছ দিয়ে বা কোনো একটি উঁচু বিল্ডিংয়ের মধ্যে পড়ার টেন্ডেন্সি দেখায়। এবার উঁচু গাছ দিয়ে পড়লো সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু আমরা ধরুন একটি উঁচু বিল্ডিং তৈরি করেছি এবং সেটাতে তৈরি করতে আমাদের কি প্রচুর টাকা খরচ হয়েছে। এবার যদি তার মধ্যে বাজ পড়ে, বাজের মধ্যে কি থাকে? প্রচণ্ড বেশি পরিমাণে এনার্জি থাকে। আমি যদি তোমাদের একটু এক্সপ্লেন করি কীভাবে বাজ পড়ে। ধরো নাও আমাদের এখানে একটি মেঘ আছে, এবং এই মেঘের মধ্যে কি হয়? মেঘের মধ্যে কি হচ্ছে? বিভিন্ন ধূলিকণা, তারপর বায়ু, এদের মধ্যে সবসময় প্রায় ঘর্ষণ হয়ে চলেছে। তাহলে তার ফলে কি হয়? এখানে বিভিন্ন প্রকার চার্জের সৃষ্টি হয়। আমরা ধরে নিচ্ছি এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আমরা এর যে পোলারিটি সেটাতে সেরকম ইন্টারেস্টেড নয়, আমরা ধরে নিচ্ছি পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তাহলে এর মধ্যে কী হয়? প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ সৃষ্টি হয়। এবার এই এত পরিমাণ পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার ফলে কী হয়? তার যে আশেপাশে বায়ু তাকে আবিষ্ট করতে শুরু করে, অর্থাৎ সেখানে তড়িৎ আবেশ ঘটাতে শুরু করে। তাহলে এখানে কি হবে? বিভিন্ন পজিশনে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আমরা কি জানি? আবেশের ফলে বিপরীত আধানের সৃষ্টি হয়। তাহলে এবার কি দেখবে? এই যে বা মেঘ, সে কি দেখবে? আমার মধ্যে পজিটিভ চার্জ আছে এবং আশেপাশে নেগেটিভ চার্জ থাকছে। এবার এর মধ্যে যখন আধানের পরিমাণ একটা সার্টেন লেভেলের থেকে বেশি হয়ে যাবে, সে কি করবে? তার এই আধানগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। এবার যখন ছাড়বে তখন কি এই আধান যে ট্র্যাভেল করবে তার জন্য তো এর পরিবাহী মাধ্যম দরকার। পরিবাহী কি? যার মধ্য দিয়ে আধান সহজেই চলাচল করতে পারে। আর অন্তরক কি? অন্তরক হলো যার মধ্য দিয়ে আধান সহজে চলাচল করতে পারে না বা একদমই চলাচল করতে পারে না। এবার বায়ু ন্যাচারালি কি হয়? বায়ু একটি অন্তরক মাধ্যম, এর মধ্য দিয়ে আধান চলাচল করতে পারে না। কিন্তু এখানে আবেশের ফলে দেখো এখানে কিন্তু নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে, বা আমরা বলতে পারি বায়ুর যে কণাগুলি ছিল তারা আয়নিত অবস্থায় আছে। তার ফলে এখানে একটি রাস্তা সে দেখতে পাচ্ছে। তাহলে এ কী করবে? এই রাস্তা দিয়ে একে আধানগুলোকে, মানে এর মধ্যে যে চার্জ আছে সেটাকে ক্ষরণ করে দেওয়ার চেষ্টা করবে। এবার তাহলে দেখো এখানে ধরো গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড অবধি একে এরকম একটি পথ তৈরি করতে হচ্ছে,
বাজ পড়ার জন্য, তাই তো? তাহলে এটা কি হচ্ছে, এর জন্য কষ্ট সাপেক্ষ। কিন্তু এই যদি দেখতে পাই, ধরুন এখানে একটি গাছ প্রেজেন্ট, ঠিক আছে, এই একটি উঁচু গাছ প্রেজেন্ট, তাহলে গাছের মধ্যে কি হয়, গাছের মধ্যে তো অলরেডি বিভিন্ন প্রকার আয়ন প্রেজেন্ট, ঠিক কি না? গাছ একটি জীবন্ত বস্তু, তাহলে এর মধ্যে প্রচণ্ড পরিমাণের আয়ন প্রেজেন্ট। তাহলে এ কি দেখবে যে এইটুকু পথ আমি ট্রাভেল করি, তারপরে তো গাছের মধ্যে চলে যাব। এই জন্য ন্যাচারালি বাজ কোথায় বেশি পড়ে হলো গাছের মধ্যে। এবার ধরে নাও এখানে একটি উঁচু বিল্ডিং আছে। এবার উঁচু বিল্ডিংয়ের মধ্যে কি, এখানে বিভিন্ন প্রকারের লোহা, তারপরে বিভিন্ন মেটাল কানেক্টেড, তারপর বিভিন্ন প্রকার পরিবাহী পদার্থ কানেক্টেড। তাহলে এই মেঘটি কি দেখবে যে আমি তো চাইলে এখান দিয়েও যেতে পারি। তাহলে গাছের মধ্য দিয়ে গেল সেটা না হয় আমরা মেনে নিলাম, কিন্তু এখান দিয়ে গেলে তো আমাদের এই বাড়িটির ক্ষতি হয়ে যাবে। তাহলে এই বাড়িটিকে বাঁচাতে হবে, এবং এই বাড়িটিকে বাঁচানোর জন্যই আমরা কি করি, এর যে ছাদের মধ্যে আমরা কতগুলো এরকম জিনিস ইনস্টল করি, ঠিক আছে, মেটালের কতগুলো এরকম আমরা স্ট্রাইপ ইনস্টল করি। এগুলোকেই কি বলা হয়, এগুলো কি বলা হয়, বজ্র নিবারক। তাহলে বজ্র নিবারক কি, বজ্র নিবারক হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে আমরা কোনো একটি উঁচু বিল্ডিংকে তড়িৎক্ষরণ বা বাজ পড়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করি। এবার একটি ভালো বজ্র নিবারকের বৈশিষ্ট্য আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে একটি ভালো বজ্র নিবারকের বৈশিষ্ট্য কী হবে, দেখো এখান দিয়ে বাজ পড়ছে, মানে বাজ পড়ার থেকে বাঁচানোর জন্যই তো আমরা এই বজ্র নিবারকটি ব্যবহার করছি। এবার বাজ পড়ছে মানে কি, আধান পরিবহন হবে। তাহলে এই আধান পরিবহনের জন্য কি দরকার, সুপরিবাহী পদার্থ দরকার। তাহলে এই যে বজ্র নিবারকগুলি, সেগুলো কি হতে হবে, সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হতে হবে। নেক্সট কি, এই যে বাজ থেকে যখন চার্জ ক্ষরণ হচ্ছে, বাজের মধ্যে কি থাকে, প্রচণ্ড হিউজ পরিমাণে এনার্জি থাকে। সেই এনার্জিতে কি হবে, এই যে এই বজ্র নিবারক এরা গলে যাওয়ার চান্সেস আছে, কারণ এত পরিমাণ এনার্জিতে কী হবে, প্রচণ্ড হিট সৃষ্টি হবে। তাহলে এখানে যেই পদার্থগুলো আমরা ইউজ করব তাদের গলনাঙ্ক প্রচণ্ড বেশি হতে হবে। তাহলে আমরা দুটা কী কী শিখলাম, একটা প্রপার্টি হলো এরা সুপরিবাহী হতে হবে, নেক্সট হলো এদের যে গলনাঙ্ক সেটা খুব বেশি হতে হবে। নেক্সট কি, নেক্সট হলো এই যে বজ্র নিবারক আমরা ইউজ করছি সেটা একটি মাত্র রড হতে হবে, অর্থাৎ একটি রডকে আমরা এই ছাদ থেকে গ্রাউন্ড অবধি ইনস্টল করব। ওকে, এমন নয় যে এখানে আমাদের কতগুলো ছোট ছোট রড ছিল তাদের আমরা জোড়া লাগিয়ে দিলাম। তাহলে তাদের জোড়া লাগালে কিন্তু এই যে যেখানে জয়েন্ট হবে না, সেই পয়েন্টগুলোতে কি হয়, সেই পয়েন্টগুলোতে এটার যে সুপরিবাহিতা সেটা আর বজায় থাকে না, মানে সেখানে খুব অল্প পরিমাণ হলেও এয়ার থাকবে। সেই এয়ারের জন্য দেখো, এয়ার কি, কুপরিবাহী পদার্থ, তাহলে কিছুটা কুপরিবাহী নেচার কিন্তু এর মধ্যে চলে আসে। তাহলে সেজন্য কি হচ্ছে, আমাদের একটি হোল রড ইউজ করতে হয়, মানে ব্রেক থাকলে চলবে না। ওকে, নেক্সট ফোর্থ প্রপার্টি কি, ফোর্থ প্রপার্টি হলো, দেখো আমি যে এই টিপগুলো ড্র করেছি সেটা অ্যারো শেপের। অর্থাৎ আমি কি বলতে চাইছি যে এই যে বজ্র নিবারক তাদের যে মাথাগুলো হবে সেটা কি হতে হবে, শার্প হতে হবে। তাহলে কি হবে, তাহলে ইজিলি এরা যে বাজটা পড়ছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে আমরা ভালো বজ্র নিবারকের 4টি বৈশিষ্ট্য দেখলাম, এবং এই 4টি বৈশিষ্ট্য সাফিসিয়েন্ট। কি কি, 1 নম্বর হলো এটা সুপরিবাহী হতে হবে, গলনাঙ্ক বেশি হতে হবে, একটি হোল বা একটি মাত্র রড হতে হবে, এবং এদের যে মাথাগুলো সেটা কি হতে হবে, খুব সূক্ষ্ম বা কি বলবো, শার্প হতে হবে, তাই তো? তাহলে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার তার উপর আমরা আজকে এখানে কতগুলো কোয়েশ্চেন দেখলাম, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই কোয়েশ্চেনগুলো আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই উত্তর লিখবে। এবং এবার আই থিঙ্ক যে এখানে যদি তোমাদের কোনো ডাউট আগের থেকেও থাকে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর এই সংক্রান্ত যদি তোমাদের এখনও কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। আমি সবার যে কমেন্ট তার কিন্তু রিপ্লাই দিয়ে দিই। ওকে, আর এই যে এই ভিডিওটিকে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও ভালো করে পড়তে পারে এবং বিষয়গুলো বুঝতে পারে। আর আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।